এসআইআর নিয়ে রাজ্যের মানুষ কিছু বিরক্ত হয়ে গেছে। এটা ভারতবর্ষের মতো দেশ, সেই দেশে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নেবেন আর বারবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কখন বলবে যে মাধ্যমিক সার্টিফিকেট হলে হবে, আবার কখন বলবেন না এটা চলবে না। এটাকে আপনি কেমনভাবে দেখছেন একজন আইনজীবী? দেখুন, এসআইআর সংক্রান্ত ব্যাপারটা নিয়ে এটা একটা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা বিরাট একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এসআইআরে আমরা ফর্ম ফিল আপ করে সকলে জমা দিলাম, পরবর্তীকালে যেভাবে নোটিশ আসছে এবং সেই নোটিশগুলো বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তি তাদের কাছেও চলে আসছে, এটা একটা বিরাট একটা মনে হচ্ছে যেন কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন ল্যাপস, ইলেকশন কমিশন অথরিটিদের কোনো জায়গায় একটা ল্যাপস, এরা মানে সঠিকভাবে কাজ করতে পারছে না। কি করে এতটা হয়? একটা বুথে যেখানে 1000 ভোটার, সেখানে আমার 400 লোকের নামে আমার নোটিশ চলে আসছে। হয় ওই বিএলওগুলো তারা হয়তো সঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করেনি, কিংবা যে অ্যাপ নির্ভর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই তো পুরোপুরি এরা নির্ভরশীল এখন, তো সেগুলো সঠিকভাবে কাজ করছে না। এরকম হয় না, কিছু কিছু হিয়ারিংয়ে আসতে পারে কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা নেগলিজেন্স করে হয়তো সঠিক তথ্য জমা দেয়নি বা এসআইআর ফর্ম ফিল আপই করেনি। আমি অমর্ত্য সেন, আমাকে কি ফর্ম ফিল আপ করতে হবে, এরকম তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো এই হয়রানিটা বিরাট একটা, বিশেষ করে জেলাগুলোতে আমরা দেখছি, মুর্শিদাবাদ, নদিয়া, একটা এরিয়াতে যেভাবে নোটিশগুলো আসে হিয়ারিংয়ের, এটা একটা বিরাট একটা মানুষের মধ্যে একটা টেনশন সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনকে আরও সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, এরকম তো নয়। যখন নোটবন্দি হয়েছিল, সেই নোটবন্দি এক এক দিনে এক এক রকম রুল জারি করেছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। আজকে এই এসআইআর নিয়েও ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এত ঘটনা তো এই নোটবন্দির সময় দেখলাম, মানুষ মানে একদম লাইনে দাঁড়াচ্ছে, এটিএমের লিমিট নেই, 20,000 বেশি টাকা উঠবে না, এমন দিচ্ছে যে আমাদের যে জিডিপি কমে যাচ্ছে, মানুষের মধ্যে বিরাট একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। তারপর অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে নোটবন্দিকে কেন্দ্র করে। সেরকমই এসআইআরটা দেখুন, এসআইআর আমি একটা কথা বলবো, এসআইআর হওয়া উচিত, মানে প্রতি বছরই এর আগেও হয়েছে ভোটার লিস্ট সংশোধন করা, কিন্তু সেটাকে পেশাল আকার দিয়ে যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা ভাবনার সৃষ্টি হয়েছে, এটা ঠিক নয়। আর একটা এখানে পশ্চিমবঙ্গে একটা চক্রান্ত হতে পারে, এটা আমি মনে করছি। কেননা যে বিএলওগুলো, এই সমস্ত বিএলওগুলো বিভিন্ন সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গের সরকারি তো কর্মচারী, এরা হয়তো কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশনকে বদনাম করার উদ্দেশ্যে সঠিকভাবে ফর্ম ফিল আপ করেনি, এটাকে অস্বীকার করা যায় না। নাহলে এত ব্যাপক হারে মানুষের নাম বাদ চলে যাবে। হ্যাঁ, 1000 ভোটার, তার মধ্যে 400 লোকের নাম আসছে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, তার মানে ওদের ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করেনি সংশ্লিষ্ট বিএলওগুলো। আপনি বলছেন যে বিএলওর কোনো রকম চক্রান্ত থাকতে পারে, কিন্তু প্রাণ কিন্তু সেই বিএলওদের যাচ্ছে, কাজের চাপ তারা নিতে পারছে না, তারা আত্মহত্যা করছে। সব বিএলও তো আর খারাপ নয়, আমি বলছি এটা চক্রান্ত হতে পারে, কিছু কিছু জায়গায় ঘটিয়েছে। সমস্ত বিএলও তো খারাপ নয়, এখানে কয়েক হাজার হাজার বিএলও কাজ করছে, তার মধ্যে 2-1 জন কাজের প্রেশার, আর কাজের প্রেশারটা তাদের উপর হবে না কেন? এই এসআইআর করা, ফর্ম ফিল আপ করা, সেগুলোকে আপনার আপলোড করা, এই যে কাজ করতে হবে, ওয়ার্ক কালচারটাই তো পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছিলো। আজকে হঠাৎ করে ওদের মধ্যে কাজ করতে হচ্ছে। একটা টিচার, প্রাইমারি টিচার, তার কোনো কাজই নেই, হ্যাঁ, এবং সে কীভাবে চাকরি পেয়েছে সেই জানে, তারপরে হঠাৎ করে এই বড় বড় কাজগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, ফর্মগুলো ফিল আপ মানে সঠিকভাবে সেখানে আপলোড করা। তো এই কাজের একটা বিরাট প্রেশার তাদের উপরে আসছে, ওয়ার্ক কালচারটাই তো ছিল না আগে। তো সেই জন্য হয়তো কিছু কিছু লোক, সব বিএলও তো খারাপ বলবো না আমি, সকলেই যে কাজ মানে কাজ করতে পারে না সেটা নয়, যারা কোনোদিন কাজ করেনি তাদেরকে বিএলও করে দিল, আর কাজটা ম্যান্ডেটরি করতে হবে, তাদের উপর বিরাট চাপ সৃষ্টি হয়েছে। ইলেকশন কমিশনের কথা এবং কাজের সাথে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না। না, সেটাই তো বলছেন যে বিএলওর বেশ কিছু বিএলও তো, এটা তো ঘটনা যে এটা বড় চক্রান্ত। আমি ইলেকশন কমিশনকে পুরোপুরি দোষ দেব না। দেখুন, ভোটার লিস্ট সংশোধন হওয়া দরকার। বিভিন্ন লোকের ভোটার লিস্টে আমারই জানাশোনা অনেকের নাম বিভিন্ন জায়গায় আছে, গ্রামে আছে, শহরে আছে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, তার বাবার বাড়িতেও নাম আছে, শ্বশুর বাড়িতেও নাম উঠেছে, তো সেটা তো হওয়া উচিত নয়। তো সেই সংশোধনটা করা উচিত। এইবার এই সংশোধন করতে গিয়ে যে সমস্ত অফিসারকে নিয়োগ করেছে, তাদের একটু অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, কাজ তো করতে হবে, তাদেরকে তো মাইনে দিচ্ছে, তাদের পারিশ্রমিক দিচ্ছে। তাই ইলেকশন কমিশনের উপরে পুরোপুরি দায় চাপিয়ে দিয়ে এটা ঠিক নয়।
এখানে একটা বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে। সর্বোপরি আমি ইলেকশন কমিশনকেও বলবো যে এই 400 লোক, 300 লোক, 200 লোক এক একটা বুথে তাদের নামগুলো বাদ চলে যাচ্ছে, যারা জেনুইন লোক, জেনুইন ভোটার, তার বাবা মা আছে, সমস্ত স্কুল সার্টিফিকেট আছে, সেখানে ইলেকশন কমিশনকে নমনীয়ত হয়ে এই সংশোধনী কাজটা সঠিকভাবে অতি দ্রুত করা উচিত, করে তারপরে ভোটে ডিক্লেয়ার হওয়া উচিত। যে কাজটা যারা করবে সেই কাজটা তারা বুঝছেই না। 90% লোক কাজই বোঝেন। সেটাই তো আমি বললাম যে ওয়ার্ক কালচারটা নষ্ট হয়ে গেছিল এদের। যে কাজ করতে গেলে বা সঠিকভাবে এটা ট্রেনিং নিয়েছে, কিন্তু ট্রেনিং সত্যি বুঝতে পারেনি, এদেরকে ট্রেনিং যথাযথ হয়নি। তো এটা ইলেকশন কমিশনের গাফিলতিই বলবো যে ওদেরকে যাদেরকে বিএলও নিয়োগ করেছো তাদেরকে ট্রেনিংটা আরও ভালোভাবে দিতে হতো, সে ট্রেনিংটা তারা হয়নি। আর এটাও তো এদের কাছেও লজ্জার, যাদেরকে বিএলও করেছে তারা তো সরকারি, তারা মাইনে পায়, তারা সরকারি আধিকারিক, কেউ টিচার, কেউ বিভিন্ন অফিসের স্টাফ, বা তারাই বা কাজটা বুঝবে না কেন? তারা গভর্নমেন্টের মাসে মাসে মাইনে ডিএ কমে গেলে তাদের মানে অত্যন্ত কষ্ট হচ্ছে, আন্দোলন করছে, অথচ কাজ করতে হবে, জনগণের পয়সা নিচ্ছ, তোমাকে কাজটা তো করতে হবে। তো সেটা তাদেরও গাফিলতি। আর ইলেকশন কমিশনকে সত্যিই মানে আরও সজাগ হওয়া উচিত ছিল। ইলেকশন কমিশন বলেছিল যাদের 2002 সালে নাম আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেবের কি 2002 সালে নাম ছিল না? আমাদের মোহনবাগানের সচিব সঞ্জয় বোসের কি 2002 সালে নাম ছিল না? আমাদের তৃণমূল রাজ্যসভার সংসদ শামিরুল ইসলাম, তার কি 2002 নাম ছিল? দেখুন এখানে এই আমি একটু আগে কি বললাম যে এটা বিরাট বড় একটা ষড়যন্ত্রের ব্যাপার আছে। দেব, এই শামিউল, এরা হয়তো কায়দা করে এরা ফর্মটাই জমা দেয়নি বা জমা দিয়ে আপলোড করাতে দেয়নি, এদেরই তো অফিসার না। দেব তো একটা শাসক দলের এমপি বা শামিউল তো শাসক দলের এমপি, তারা হয়তো কায়দা করে ভবিষ্যতে এই সাইটে এটাকে একটা উদাহরণস্বরূপ উঠিয়ে ইলেকশন কমিশনকে বদনাম করার একটা প্রয়াস, এটা সেরকম হতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কেননা শামিউলের নামটা না থাকা সত্যি একটা আশ্চর্যের, কিন্তু সর্বোপরি তাকে হিয়ারিংয়ে ডাকা হলো, এটা তো আরও বড় আশ্চর্যের যে শামিউল কি করছিল। এটা তো সে একটা এমপি, তার নামটা বাদ যায় কি করে? নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেনি বা গাফিলতি হয়েছে বা কোনো চক্রান্ত করে তাকে ভবিষ্যতে এর ফায়দা লোটার জন্য, যেটা হচ্ছে যে কথাটা আপনারা বলছেন দেবের নাম আসছে, অমর্ত্য সেনের নাম, শামিউলের, এই বিভিন্ন জনের নাম, হ্যাঁ, টুটু বসুর নাম, সঞ্জয় বসু, এই যে ব্যাপারগুলো আসছে, এটা একটা চক্রান্ত একটা রয়েছে। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি, বলছে রামদের নাম দেখছে, লিমিটেড কাগজ নিয়ে তাদের কনফার্ম করে দিচ্ছে, কিন্তু রহিমদের নাম কনফার্ম করছে, সংখ্যালঘুদের এটা তো অত্যন্ত মানে একটা অন্য কথা। সাম্প্রদায়িকতার একটা তো ব্যাপার রয়েছেই এখানে। সারা ভারতবর্ষের জুড়ে এই আবহাওয়াটা ছিল এবং ভোট আসার আগে আগে এটা বিরাট একটা। তবে এই পরিপ্রেক্ষিতে আমি একটা বলবো, এখানে বিজেপি সরকারও একটা চক্রান্ত থাকতে পারে। এরকমভাবে করে হিয়ারিংয়ে ডেকে, ধরুন এই রাম রহিমের কথাটা বললেন, রামেদের নাম যা কিছু কিছু করলে একটা বুথে 50টা রাম আর 200 রহিম, তারপরে এই আবহের মধ্য দিয়ে এদের 50টা ঠিক করে দিল, ওদের 50টা ঠিক করে দিল, 150 লোক ওদের নাম বাদ চলে গেল, ভোট হয়ে যাবে। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের লোকরা তাদের পছন্দের মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে না, দিতে পারবে না। লিমিটেড কাগজপত্র কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু রহিম যত কাগজপত্র সব আনভ্যালিড করছে। এটা ঠিক নয়, এটা ইনভ্যালিড বলছে যে কথাটা, এটা ঠিক নয়। এটাই তো সংশ্লিষ্ট বিএলওদেরকে ট্রেনিং নেওয়া উচিত ছিল। তাছাড়া সর্বোপরি তারা একটা আধিকারিক, তারা গভর্নমেন্টে জনগণের মাইনে পাচ্ছে, সে রহিমের ট্যাক্সের টাকাতেও তার মাইনে হয়, তাকে ভাবতে হবে। তো তারা যদি এটা করে, তারা একটা পাপ করছে, পাপ কাজ, এটা ঠিক করেনি। শ্রুতিতে মানুষ অতিষ্ঠ হয়ে বিডিও অফিস ভাঙচুর করলো, দেখলেন আপনারা, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা তো মানুষের মধ্যে তো একটা ক্ষোভ আবেগ কাজ করছে, প্রতিবাদ করবে, কোথায় করবে? সে বিডিও অফিসেই করবে, গেছে। কিন্তু ওখানে যে কাণ্ডটা ঘটলো, ওই শাসক দলের এমএলএ, সে তার নেতৃত্বে সে যেভাবে সে পাবলিকের মসিয়া হয়ে প্রতিবাদটা করলো এবং বিডিওকে চেয়ার ছুঁড়ে মারলো, তার নামে এফআইআর হওয়া উচিত, তাকে অ্যারেস্ট করা উচিত। এবং সেটা না করে এফআইআরে তার নামই নেই, এটাও তো শাসক দলের সব খেলা, ওটাও খেলালো। কেননা ওখানে আমরা টিভি মিডিয়াতে দেখছি যে এমএলএর নেতৃত্বেই ওই বিডিওকে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, তার প্রতিবাদ হচ্ছে। ইলেকশন কমিশন ডিএমকে দিয়েছি, এখানে আপনার এফআইআর করার নির্দেশ দেওয়া হলো, এফআইআর হলো, কিছু সাধারণ কতিপয় ইনোসেন্ট নির্দোষ ব্যক্তিদের নাম এফআইআরে ঢুকিয়ে দেওয়া হলো, আর যার নেতৃত্বে কাজটা হলো তার নাম এফআইআরেই নেই, পরবর্তীকালে তো শাস্তির প্রশ্নই আসলো না। এটাই তো দ্বিচারিতা, এটাই তো বলছি ষড়যন্ত্রের একটা বড় ব্যাপার। কেন থাকবে না সেই এমএলএর নাম? কিছু লোক বলছে যে বিজেপি মুসলিমদের এরকম হেনস্থা করে, মুসলিম উত্তেজিত হয়ে ভাঙচুর করবে সরকারি সম্পত্তি, তাতে এফআইআর হয়, মুসলিমদের আরো বিপদে ফেলার চেষ্টা। কি বলবে? হ্যাঁ,
অবশ্যই তো আমরা ইতিপূর্বে আমরা দেখেছি নুপুর শর্মাকে কেন্দ্র করে নুপুর শর্মা যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে অবমাননাকর মন্তব্য করেছিল, তার প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদে কত লোক মুর্শিদাবাদে, আমি কতজনকে জামিন করেছি, তো তাদেরকে বিভিন্ন কেসে ট্যাগ করা হয়েছিল। ওয়াকফকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লোক এখনও কত পলাতক হয়ে আছে, আমাদের কাছে কত এসেছে, আমরা কয়েকজনকে জামিনও করে দিয়েছি, ওয়ারেন্ট হয়ে পড়ে রয়েছে। আবার এই কাণ্ড করে মুসলিমরা, এটাই তো মানে যে সংশ্লিষ্ট মুসলিম ব্যক্তিদেরকেও বলবো তাদেরকেও সংযত হয়ে আইনকে হাতে নেওয়া উচিত নয়, প্রতিবাদ করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই এখানে শাসক দলের পূর্ণ মানে ষড়যন্ত্রের সঙ্গে মানে এদেরকে তো খেলিয়ে দিচ্ছে আর কি। সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে এর পরিবার আপনি কি বলবেন তাদেরকে? কি সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে, এটা তো হয়রানি হলে আইনগত দিক থেকেই তাকে সমাধান করতে হবে, প্রতিবাদও করতে হবে। কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে আইনকে হাতে নিয়ে বিডিও অফিস ভাঙচুর করা, বিডিওকে মারা, বিভিন্ন কেস খাওয়া, এটা তো প্রতিবাদের ওই রকম ভাষা হওয়া উচিত নয়। প্রতিবাদ করতে হবে এবং তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে কেন এটা হচ্ছে। ওই যে স্টাফগুলো যারা বিএলও কাজ করেছে, অফিসারগুলো, হ্যাঁ, তারা কারা? শাসক দলেরই তো তারা কর্মচারী। তো সেগুলোকে তাদের ভেবে নিয়ে আগামী দিনে ভোটে তাদেরকে জনপ্রতিনিধি তাদেরকে ই করতে হবে, সেরকম প্রশাসনকে আনতে হবে। সাধারণ মানুষকেও বলবো এটা তাদের সিদ্ধান্ত নিতে।